হঠাৎ করে বিয়েটা হয়ে গেল। আজকে যে আমার বিয়ে হবে সেটা আমি আজকে সকালেও ভাবিনি। কী থেকে কী হয়ে গেল নিজেও জানি না। সব থেকে অদ্ভুত ব্যাপার হলো, যার সাথে আমার বিয়েটা হয়েছে সেটা আর কেউ নয়, আমার ভাবি। হুম, আমার আপন বড় ভাইয়ের বউ, যাকে আমি আজকে সকালেও ভাবি বলে রেখেছি, কিন্তু এখন আমার বউ। এখন দাঁড়িয়ে আছি বাসার ছাদের উপর, আর ভাবি মানে আমার বউ বাসর ঘরে অপেক্ষা করছে আমার জন্য। কিছু বুঝতেছেন না তো? চলেন পুরো বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে বলি। আজ থেকে প্রায় 1 বছর আগে ভাবি আর ভাইয়ার বিয়ে হয়। খুব সুন্দর দিন যাচ্ছিল। ভাইয়া ইটালি থাকতো, আমি আব্বু আম্মু বাড়িতেই থাকতাম। আমি তখন অনার্স 3য় বর্ষের স্টুডেন্ট ছিলাম। ভাইয়ার আমার সম্পর্ক ছিল বন্ধুর মতো, দুজনেই খুব ক্লোজ ছিলাম। বাবার একটা দোকান ছিল, ভাইয়া ইতালি যাওয়ার পর বিক্রি করে দিয়েছে, কারণ ভাইয়ার নিষেধ ছিল বাবা যেন আর কোনো কাজ না করে। এভাবেই আমাদের দিন যাচ্ছিল। আমিও বন্ধুবান্ধব, পড়ালেখা, আড্ডা এসব নিয়েই অসাধারণ লাইফ কাটাচ্ছিলাম। একটা ঝড় এসে আমাদের এই সুখী লাইফটাকে তছনছ করে দিয়েছে। ভাইয়া বিদেশ থেকে বাড়িতে আসলো। আমরা ভাইয়ার জন্য মেয়ে দেখতে শুরু করে দিলাম। যদিও ভাইয়ার বিয়ের জন্য রেডি ছিল না, তবুও আব্বু আম্মুর জোড়াজুড়িতে রাজি হয়ে গেল। অনেকগুলো মেয়ে দেখার পর একটা মেয়েকে ভাইয়ার জন্য আমরা পছন্দ করি। মেয়েটা দেখতে অসাধারণ, প্রথম দেখায় যে কারো পছন্দ হয়ে যাবে। ভাইয়ার ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু হয়নি। ভাইয়াও মেয়েটাকে পছন্দ করে ফেললো। মেয়েটা আমার সাথেই পড়তো, অনার্স 3য় বর্ষে। শুধু ক্যাম্পাসটা ছিল ভিন্ন, নাম হচ্ছে অবন্তী। দুই ফ্যামিলির সম্মতিতে মহা ধুমধামে ভাইয়ার বিয়েটা হয়ে গেল। ভাইয়ার ভাবি আন্ডারস্ট্যান্ডিংটা ছিল অসাধারণ। দুজন দুজনকে অল্প দিনেই অনেক ভালোবেসে ফেললো, সেটা ওনার হাবভাব দেখলেই বোঝা যায়। বিয়ের পরে ভাইয়া ভাবিকে নিয়ে অনেক ঘোরাফেরা করলো। আমিও ভাবির সাথে অনেক মশকরা করতাম। ভাবি সব ক্লোজভাবে নিত। ভাবিও অল্প দিনে আব্বু আম্মুর মন জয় করে নিল। আম্মুর নিজের হাতে ভাবির মাথায় তেল দিয়ে দেয়, রান্না শেখায়। আব্বু আর আম্মু ভাবিকে কখনো ছেলে বউ হিসেবে দেখেনি, নিজের মেয়ের মতোই দেখেছে। ভাবির আব্বু আম্মুকে নিজের বাবা মায়ের মতোই দেখেছে। সেবা যত্ন করতো, সব কিছুতেই হেল্প করতো। ভাবি বাসায় আসার পর থেকে যেন বাসাটা অন্যরকম হয়ে গেল। খুব সুন্দরভাবে আমাদের দিন যাচ্ছিল। বিয়ের 2 মাস পরে ভাইয়ের ছুটি শেষ, তাই আবারও ইটালি চলে যেতে হবে। যদিও ভাইয়ের যাওয়ার মতো মন মানসিকতা ছিল না, কারণ নতুন বিয়ে করেছে, আরও কিছুদিন থাকার ইচ্ছে ছিল। বাট নিজের কেরিয়ার, ফ্যামিলির কথা চিন্তা করে ভাইয়া ইতালিতে চলে গেল। ভাইয়া চলে যাওয়ার পর প্রতিদিনই আমাদের সবার সাথে কথা হতো। আমি এটা ওইটা বলে ভাইয়াকে খেপাতাম। এভাবে কিছুদিন চলে যায়। একদিন আমি কলেজ থেকে বাসায় আসছি, এমন সময় একটা বিজি নাম্বার থেকে কল আসে। আমি ভেবেছিলাম ভাইয়া কল দিয়েছে, কিন্তু না। আমি কলটা রিসিভ করলাম। হ্যালো ভাইয়া, কেমন আছিস? কিন্তু ওপাশ থেকে অন্য একটা লোক বলল, আমি আপনার ভাই না, আপনার নাম কি জুয়েল? হুম, আমি জুয়েল। বাট আপনি কে? আমাকে কিভাবে চিনেন? আমি তোমার ভাইয়ের বন্ধু, একসাথে কাজ করি। আমার নাম রহিম। ও আচ্ছা, তো ভাইয়া কেমন আছে? কি ব্যাপার, চুপ করে আছেন কেন? ভাইয়া কেমন আছে? তোমার ভাই? হুম, আমার ভাই। কি কি হয়েছে ভাইয়ার? তোমার ভাই আর বেঁচে নেই। কথাটা শোনার সাথে সাথেই আমার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। আমি নিজেকে আর সামলাতে না পেরে মাটিতে বসে পড়ি। চোখ দুটো ঝাপসা হয়ে আসলো। কি বলছেন এটা? কি বলছেন এটা? এটা হতে পারে না। আমি সকালে ভাইয়ের সাথে কথা বলেছি। ঠিকই বলেছি। কিছুক্ষণ আগে তোমার ভাই ডিউটি যাচ্ছিল। প্রতিদিন আমি আর তোমার ভাই একসাথেই কাজে যেতাম, কিন্তু আজকে আমার শিফট সকালে ছিল আর তোমার ভাইয়ের রাতে। একটু আগে বাস উল্টে তোমার ভাই সহ এই কোম্পানির প্রায় 13 জন মারা যায়। বাকিদের অবস্থাও খুব ভালো না। না, আমার বিশ্বাস হয় না। আপনি ভালো করে দেখেন, আমার ভাইয়ের কিছুই হয়নি। 2 দিনের মধ্যে লাশ দেশে পাঠিয়ে দেওয়া হবে। এ কথা বলেই রহিম ভাই কলটা কেটে দিল। আমি যেন পাথর হয়ে গেলাম। মুখ দিয়ে কোনো কথা আসে না। আমি আব্বু আম্মুকে কী জবাব দিব? কি বলে বোঝাবো ভাবিকে? মাত্র 2 মাস পরে বিধবা হয়ে গেল। এটা শুনলে ভাবির কি অবস্থা হবে? আব্বু আম্মুকে যদি বলি তোমাদের বড় সন্তান আর নেই, কি হবে ওনাদের? না, আমি আর কিছু ভাবতে পারছি না। মাথাটা ঘুরতেছে। তাড়াতাড়ি বাসায় যাই। একটা রিক্সা নিয়ে তাড়াতাড়ি বাসায় চলে গেলাম। কলিং বেল দেওয়ার একটু পর ভাবি এসে দরজা খুলে দেয়। কি ব্যাপার? আজকে আমার দুষ্টু দেবরটা এত তাড়াতাড়ি বাসায় চলে এসেছে কেন? নিশ্চয়ই কলেজ ফাঁকি দিয়েছে। ভাবির কথা শুনে আমার ভিতরটা আবারও মোচড় দিয়ে উঠল। আমি কোনো কথা না বলে নিজের রুমে চলে গেলাম। দরজাটা লাগিয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেলাম। পানি ছেড়ে দিয়ে ইচ্ছা মতো কাঁদতে লাগলাম। অনেকক্ষণ পর বের হলাম। ভাবি আমার রুমের দরজা টোকা দিতে লাগলো। কি ব্যাপার দেবর সাহেব, মন খারাপ কেন? কি হয়েছে? মনে মনে বললাম, কি হয়েছে সেটা যদি শোনেন তাহলে আপনি নিজেকে স্থির রাখতে পারবেন না। ভাবি যেন কিছু না বুঝে সেই জন্য বললাম, কিছু না। না না, কিছু তো একটা হয়েছে। চোখ মুখ লাল কেন?
বললাম তো ভাবি, কিছুই হয়নি। আচ্ছা খেতে চলো, আব্বু আম্মু বসে আছে। আপনারা খেয়ে নেন, আমি খাবো না। ভাবি কিছু একটা বলতে চেয়েছিল, কিন্তু আমি তাড়াতাড়ি বাসা থেকে বেরিয়ে গেলাম। যেখানে যাই ভাইয়ের স্মৃতিগুলো মনে পড়তে লাগলো। মনে হচ্ছে ভাই আমার পাশেই গল্প করতেছে। নিজেকে কোনোভাবেই সান্ত্বনা দিতে পারছি না। রাতের বেলা রুমে বসে বসে ভাইয়ের ছবিগুলো দেখতেছি আর চোখ দিয়ে পানি ঝরতেছে। এমন সময় আম্মু আমার রুমে আসলো। কিরে, কি করিস? কিছু না। কাঁদছিস কেন? কই না, মনে হয় চোখে কিছু একটা পড়েছে। মিথ্যে বলবি না, তোর হাতে কার ছবি? আমার ছবিগুলো আমার হাত থেকে নিয়ে দেখে আমার আর ভাইয়ার ছবি। তারপর বলে, ভাইয়ের কথা মনে করে কাঁদছিস? আমি আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে আম্মুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলাম। এই হঠাৎ করে তোর কি হলো? কিছু না, ভাইয়াকে খুব মিস করতেছি। পাগল একটা। ওরে, কল দিয়ে কথা বল। ও আচ্ছা, ভালো ভালো কথা। সকাল থেকে তোর ভাই কল দেয়নি? অবন্তী নাকি কল দিয়েছিল, বারবার মোবাইল অফ আছে। তুই একটু দেখ তো। আমি হ্যাসচক মাথা নাড়ালাম। তারপর আম্মু রুম থেকে চলে আমি আবারও ছবিগুলো দেখতে লাগলাম। এভাবে 2 দিন চলে গেল। আম্মু আব্বু ভাবি সবাই অনেক টেনশন করতেছে। ভাইয়ার কোনো খবর নাই। আমি জেনেও ওনাদের কিছু বলতে পারছি না। পরের দিন একটা অচেনা নাম্বার থেকে কল আসে। হ্যালো। আপনার নাম কি জুয়েল? জি, আপনি কে? আমি কাস্টমস থেকে বলতেছি। আপনার ভাইয়ের লাশ এসেছে, এসে নিয়ে যান। আমি আর কোনো কিছু না বলে দৌড় দিলাম। একটা গাড়ি নিয়ে তাড়াতাড়ি এয়ারপোর্টে গেলাম। দেখলাম অনেকগুলো লাশ একসাথে শুয়ে রাখছে। দেখেই ভিতরটা কেঁপে উঠলো। তারপর কয়েকজন পুলিশ লাশগুলোকে পোস্টমর্টম করার জন্য লাশবাহী গাড়িতে উঠিয়ে হাসপাতালে নিয়ে গেল। অনেক রিকোয়েস্ট করার পরও ওরা আমাদের কারো কথা শুনলো না। পুলিশের পিছে পিছে হাসপাতালে গেলাম। অনেকক্ষণ ধরে হাসপাতালে বসে আছি। চারপাশে অন্যান্য লোকগুলো কেঁদে যাচ্ছে। আমারও চোখ দিয়ে পানি ঝরতেছে। এখনও বিশ্বাস হচ্ছে না যে আমার ভাই আর বেঁচে নেই। তারপর প্রত্যেকটা লাশ তাদের আত্মীয়দের নিকট দিয়ে দেওয়া হচ্ছে। আমি ভাইয়ার লাশের পাশে দাঁড়িয়ে রইলাম। ভাইয়ার চেহারার দিকে তাকিয়ে আছি। দেখে মনে হচ্ছে আমার ভাইয়াটা এখনও হাসতেছে, কিছুই হয়নি। কি সুন্দর ঘুমাচ্ছে আমার ভাই। আমি আমার ভাইয়ার দিকে তাকিয়ে কাঁদতেছি। এমন সময় একজন কাঁধের উপর হাত দেয়। ঝাপসা চোখে তাকিয়ে দেখি একজন ডাক্তার। লাশ বেশিক্ষণ উপরে রাখা ঠিক হবে না। মেডিসিন দেওয়া ওনাদের শরীরে। যত তাড়াতাড়ি সম্ভব দাফনের ব্যবস্থা করেন। আমি আর কিছু বললাম না। হাসপাতাল থেকে একটা অ্যাম্বুলেন্স নিয়ে ভাইয়ের লাশটা উঠালাম। গাড়ি তার আপন মনে চলতেছে। আমি আব্বু আম্মু আর ভাবিকে কি জবাব দিব। তারপর অ্যাম্বুলেন্স আমাদের বাসার সামনে গিয়ে দাঁড়ালো। অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনে আব্বু আম্মু ভাবি সহ আশেপাশে সবাই বাইরে আসলো। আমাকে নামতে দেখে সবাই একটু অবাক হলো। আমি অ্যাম্বুলেন্সের পেছনের দরজাটা খুলে ভাইয়ার লাশটা বের করলাম। আম্মু আব্বু ভাবি সবাই এগিয়ে আসলো। কি রে, অ্যাম্বুলেন্স কেন? আর এটা কার লাশ? আমি কোনো কথা না বলে ভাইয়ের মুখের উপর থাকা সাদা কাপড়টা সরিয়ে দিলাম। তারপরেই আমি অ্যাম্বুলেন্সের পেছনের দরজাটা খুলে ফায়ার লাশটা বের করলাম। আব্বা আম্মু ভাবি সবাই এগিয়ে আসলো। কি রে, অ্যাম্বুলেন্স কেন? আর এটা কার লাশ? আমি কোনো কথা না বলে ভাইয়ের মুখের সাদা কাপড়টা সরিয়ে দিলাম। ভাইয়াকে দেখে আম্মু একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। বাবা এসে জড়িয়ে ধরে। ভাবি ঠাস করে বসে যায়। অযথারে সবাই কান্না করতে থাকে। এরপর ভাইয়ের কাফন দাফন শেষ হয়। আমি আর বাবা অনেক সময় ভাইয়ের কবরের পাশে দাঁড়িয়েছিলাম। বাবা আসে জানি। একসময় আমি জোর করে বাসায় নিয়ে আসি। বাসায় আসার পর ভাবি আর আম্মু আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করে। আমিও নিষেধ করিনি। আমি স্ট্রং ছিলাম, কারণ আমিও যদি ভেঙে পড়ি ফ্যামিলি কেউই বা হয়তো ভালো থাকবে না। সেদিন থেকে আমাদের পরিবারের মুখে হাসিটা উড়ে গেল। ভাবি একদম স্তব্ধ হয়ে যায়। ভাইয়ার মারা যাওয়ার পর ফ্যামিলির ক্রাইসিস শুরু হয়, কারণ আগে ভাইয়ার টাকা দিয়ে সব খরচ হতো। আব্বুর দোকানটা বিক্রি করে দিছে। আর আব্বু এখন যে অবস্থা তার দ্বারা কোনো কাজ করা পসিবল না। বাধ্য হয়ে আমি নেমে গেলাম জীবন যুদ্ধে। অনার্সটা শেষ না করার কারণে ভালো কোনো চাকরি পাইনি। একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি নেই। আমার কাজ হচ্ছে বাজারের প্রত্যেকটা দোকানে গিয়ে কার কি মাল লাগবে সেটা লিখে এনে মালগুলো আবার পৌঁছে দেওয়া, যাকে বলা হয় এসআর। ভাইয়ার কথা খুব মনে পড়তো। কত কষ্ট করে ভাইয়া টাকা ইনকাম করতো। এখন হারে হারে টের পাচ্ছি। বেতন ছিল কম, মাত্র 8,000 টাকা, যেটা দিয়ে ফ্যামিলি কোনো মতেই চললেও আব্বু আম্মুর মেডিসিন কেনা প্রায় অসম্ভব। তাই বন্ধুদের বলে কয়েকটা টিউশনি নিয়ে নিলাম। সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত আমার এই যুদ্ধ চলতে থাকে। নিজের পড়ালেখা প্রায় শেষ করে দিলাম, কিন্তু ভাবিটা কন্টিনিউ রাখলাম। এর মাঝে ভাবির বাবা অনেকবার এসেছে আমাদের বাসায় ভাবিকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আব্বু ওনার হাত ধরে অনেক রিকোয়েস্ট করে ভাবিকে রেখে দেয়। ভাবিকে এত ভালোবাসো যে অন্য কারো ঘরে পাঠানোর চিন্তা আব্বু আম্মু করতো না। সেদিন আমি কাজ শেষ করে টিউশনি করিয়ে বাসায় আসলাম। রুমে গিয়ে চেঞ্জ করে নিলাম, তখন বাবা আমার রুমে আসলো। আর আব্বু, আসো ভিতরে আসো। আমার পাশে বস।
আমি গিয়ে বাবার পাশে বসলাম। বাবা আমার হাত ধরে বলল, তোর খুব কষ্ট হচ্ছে তাই না রে? আরে ধুর, এগুলো কি বলো? তোর জন্য আমরা কিছুই করতে পারিনি, তুই আমাদের মাফ করে দিস। আব্বু, তুমি কি পাগল হয়েছো? এগুলো কি বলো? আমার ফ্যামিলি আমি না দেখলে কি দেখবে? আর আমার কোনো কষ্ট হচ্ছে না। অবন্তীর বাবা আসছিল, কি বললো? ওরে নিয়ে যেতে চাই, এইভাবে নাকি দিন যায় না। তুমি কি বললে? আমি তো বলে দিয়েছি আমি আমার মেয়েকে জীবনেও দেব না। ও আচ্ছা। বিয়াই যদি আবার আসে? আসবে না, টেনশন করার দরকার নেই। তোর কাছে কিছু টাকা হবে? এইভাবে কেন বলো? কত টাকা লাগবে সেটা বলো। অবন্তীর বই নাই, বই কিনতে হবে তাই। আমি মানিব্যাগ চেক করে দেখলাম মাত্র 576 টাকা আছে, যেটা আমার পুরো মাসের পকেটে যাতায়াত খরচ। এটা যদি দিয়ে দেই তাহলে পুরো মাস পায়ে হেঁটে কাজ করতে হবে। ধুর, এত চিন্তা করে লাভ নেই। পুরো টাকাটা বাবার হাতে দিয়ে দিলাম। বাবা টাকা হাতে নিয়ে চোখ মুছতে মুছতে নিজের রুমে চলে গেল। পরের দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম, কেননা পায়ে হেঁটে যেতে হবে, গাড়ি ভাড়া নেই। তাই তাড়াতাড়ি উঠে রওনা দিলাম। তারপর অফিস পর্যন্ত যেতে 20 মিনিট দেরি হয়। বস ইচ্ছে মতো ছাড়ি দিল। তারপর গতকালকের মালগুলো রিসিপ্ট কেটে নিয়ে আসে, সেগুলো দোকানে নিয়ে যাওয়ার জন্য একটা কভার ভ্যান নিয়ে রওনা দিলাম। অন্য একজন ভ্যান চালাচ্ছে, আমি পিছন দিক থেকে ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছি, হাতে অনেকগুলো মালের সিম্পল। একটা দোকানে মাল দিয়ে আসার পথে ভাবিকে দেখলাম অনেকগুলো মেয়ের সাথে। মনে হয় ক্লাস শেষ করে বাসায় যাচ্ছে। ভাবির চোখ দেখে চিনে ফেললাম যে এটা ভাবি হবে। আমি তখন ভ্যান ঠেলতেছি, ভাবি আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ওনার চোখে স্পষ্ট পানি দেখলাম। আমি ভাবিকে দেখেও না দেখার ভান ধরে চলে গেলাম। এভাবেই আমাদের দিন যাচ্ছে। বাস্তবতা কী জিনিস হাড়ে হাড়ে টের পাচ্ছি। আজকে শুক্রবার, চাকরি, টিউশনি সব কিছুই বন্ধ, তাই ঘুমিয়ে আছি। অনেকদিন ধরে ঠিকমতো ঘুমাতেও পারি না। ভাবি আমার রুমে আসলো। জুয়েল, এই জুয়েল। আরে ভাবি, আপনি কখন আসলেন? এই তো একটু আগে। অনেক বেলা হয়েছে, এবার ঘুম থেকে ওঠো। উঠতেছি। আসলে শরীরটা কেমন যেন ব্যথা করতেছে, তাই ঘুমটা একটু বেশি হলো। তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? আরে ধুর, এগুলো কি বলেন? আমি তো সুন্দর লাইফ কাটাচ্ছি, কোনো প্রবলেম হচ্ছে না। আমি দেখেছি কেমন সুন্দর লাইফ কাটাচ্ছ। আচ্ছা, আপনার পড়ালেখার কি অবস্থা? মোটামুটি। তুমি আর পড়বে না? দেখি কি করা যায়। কলেজে যাওয়ার মতো তো সময় নাই, পরীক্ষা দিব। যদি কপালে 5 লেখা থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। আসো, খেয়ে নাও। আপনি যান, আমি ফ্রেশ হয়ে আসছি। তারপর ভাবি চলে গেল। আমি ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। এভাবেই আমাদের দিন যাচ্ছিল। এমন একটা লাইফ কাটাচ্ছি যেটাতে নিজের স্বাধীনতা বলে কিছুই নাই। পরিবারের দিকে তাকিয়ে হাসি মুখে ত্যাগ করতে হয়। একদিন খেয়াল করে দেখলাম মায়ের শালিগুলো সব পুরাতন হয়ে গেছে। ভাবিও প্রতিদিন একটা ড্রেস গায়ে দিয়ে কলেজে যায়। বাবার পাঞ্জাবিগুলোতে ময়লা জমে গেছে। ভাবের মোবাইলটা হাত থেকে পড়ে ভেঙে যায়। এরপর আর মোবাইল নেয়নি। তারপর লজ্জায় আর আমাদের কাউকে বলেও নি। সব কিছু মিলিয়ে সবারই অবস্থা খারাপ। নিজের শখের জিনিসগুলা বিক্রি করে দিলাম। আমার কম্পিউটার, গিটার, হাতের ঘড়ি এবং সবের মোবাইলটাও বিক্রি করে দিলাম সবার অজান্তে। তারপর আব্বু আম্মু আর ভাবিকে নিয়ে শপিং মলে গেলাম। আব্বুর জন্য কয়েকটা লুঙ্গি, পাঞ্জাবি আর গেঞ্জি নিয়ে নিলাম। আম্মুর জন্য শাড়ি, ব্লাউজ, ছায়া আর টুকিটাকি জিনিস নিলাম। ভাবিকে ওনার পছন্দ মতো নিতে বললাম। উনি কয়েকটা 3 পিস, জুতা, কিছু কসমেটিক নিল। আম্মু বলল, তোর জন্য কিছু নিবি না? না, আমার সব আছে। তারপর ওনাদের বাইরে দাঁড়িয়ে রেখে আমি একটা মোবাইলের দোকানে গেলাম। আমার জন্য একটা নর্মাল মোবাইল নিলাম আর ভাবির জন্য একটা স্মার্টফোন নিলাম। তারপর ওনাদের নিয়ে বাসা চলে আসলাম। রাতের বেলা সবাই আমার রুমে আসলো। কি ব্যাপার, সবাই একসাথে? কেন আসতে পারি না? আরে আজব, না পারার কি আছে, আসো সবাই, এসে বসে বলল। আমি ব্যাগ থেকে ভাবির জন্য কেনা মোবাইলটা ভাবির হাতে দিলাম। কি এটা? মোবাইল আপনার জন্য নিলাম। আমার তো এখন মোবাইলের কোনো দরকার নেই। টাকা নষ্ট করলে কেন? সত্যি করে বলো তো, তুই টাকা কোথায় পেলি? আমার কাছে জমানো ছিল। মিথ্যে বলিস কেন? সত্যি করে বল, টাকা কোথায় পাইছিস? কম্পিউটার, গিটার আর মোবাইলটা বিক্রি করে দিয়েছি। কেন তোরে এইগুলো বিক্রি করতে কে বলেছে? তোমাদের সবার কাপড় চোপড়গুলো পুরাতন হয়ে গেছে, দেখতেই তো খারাপ লাগে, সেই জন্য। তাই বলে এগুলো বিক্রি করে দেবে? আরে কোনো সমস্যা নাই, আমি এখন কম্পিউটার চালানোর মতো সময় পাই না। আর গিটার তো বিলাসিতা ছাড়া কিছুই না, এগুলোর একটা আমার দরকার নেই। মোবাইল কেন বিক্রি করলে? এত দামি মোবাইলে কাজ নেই এখন, সারাদিন কাজে থাকি, মোবাইল চালানোর সময় কই। আর মোবাইলের প্রতি এত শখ নাই, একটা নর্মাল হলেই চলবে। কেউ আর কিছু বললো না, নির্বাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। সবার চোখে যে পানি চলে আসছে সেটা আমি ভালো করে দেখেছি। কিন্তু কিছুদিন পর আমি শুয়ে আছি, সকাল 10টার মতো বাজে। শোবার রুমে চিল্লাচিল্লি শুনে তাড়াতাড়ি সেখানে গেলাম। গিয়ে দেখি
তালই মানে ভাবির বাবা আর মা এসেছে। আমি গিয়ে সালাম দিলাম, কুশল বিনিময় করে বাজারে গেলাম বাজার আনতে, কারণ মেহমান আসে, ভালো মন্দ কিছু না হলে খারাপ দেখা যায়। আমি বাজার থেকে কিছু বাজার করে নিয়ে আসলাম, তারপর রান্না করে দিয়ে আসলাম। ভাবি আর মা রান্না করতেছে, আমি গিয়ে ওনাদের সাথে কিছুক্ষণ গল্প করলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া করে সবাই সোফা রুমে গিয়ে বসলাম। আমি বসিনি, আব্বু আম্মু আর ভাবির বাবা মা সবাই বসেছে, মনে হয় কিছু বলবে। ভাবির দরজার পাশে ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরই ভাবির আব্বু মানে আঙ্কেল বলল, দেখেন বিআই সাহেব, যে জন্য আমরা আসলাম, জি বিআই বলুন। আমার মেয়েটার বয়স খুব একটা বেশি না, এই বয়সে সে বিধবা হয়ে যাবে কল্পনা করিনি। যাই হোক, আল্লাহর যা পছন্দ হয়েছে তাই করেছে। আমার মেয়েটা মাত্র 2 মাসের জামাই ছিল, তারপর কি হলো সেটা তো জানেনি। এখন হচ্ছে ওর তো একটা ভবিষ্যৎ আছে, এইভাবে তো আর তার জীবন চলবে না। তো এখন কি করতে পারি? আপনাদের কিছু করতে হবে না, আমাদের মেয়েকে আমরা নিয়ে যাব, ওর অন্য জায়গায় গিয়ে বিয়ে দিব। এভাবে থাকলে আর হবে না। না বিআই, এটা করবেন না। আমার মেয়েকে আমার কাছে থেকে নিয়ে যাবেন না। দেখেন, আবেগ দিয়ে তো আর জীবন চলে না, বাস্তবতা মেনে নিতেই হবে। এটা ঠিক যে আমার মেয়ের কপাল অনেক ভালো, আপনাদের মতো শ্বশুর শাশুড়ি পেয়েছে। খুব কম মেয়েই এরকম শ্বশুর শাশুড়ি পেয়ে থাকে, কিন্তু আপনারা তো আর ওর কিছু করতে পারবেন না। ওকে আপনাদের সাথে সারা জীবন কাটাতে পারবে আপনাদের, ও তো বয়স হয়েছে, মরতে তো হবেই। আপনাদের কিছু হয়ে গেলে আমার মেয়েটার কি হবে? ভাবি নির্বাক দর্শকের মতো দাঁড়িয়ে আছে, না পারছে বাবার পক্ষে কিছু বলতে, না পারছে শ্বশুরের পক্ষে কিছু বলতে। কিন্তু এখানে তো ওর কোনো সমস্যা হচ্ছে না, সব ঠিকঠাক মতো আছে। সব আছে, বাট স্বামী নেই। একটা মেয়ে কি এভাবে লাইফ কাটাতে পারে? আপনিই বলুন, আপনার মেয়ে হলে আপনি কি করতেন? আমি জানি আপনি অবন্তীকে অনেক ভালোবাসেন, নিজের মেয়ের মতোই দেখেন, কিন্তু অবন্তীকে আমরা এখানে থাকতে দিতে পারি না। অন্ততপক্ষে ওর বাবা হিসাবে এটা আমার দায়িত্ব। আমার মেয়ে আমার কাছেই থাকবে, আমি আমার মেয়েকে যেতে দিব না। আপনি এসব কি বলছেন? আমার এক ছেলে হয়তো আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু আরেকজন তো আছে। আপনি না অবন্তীকে বাইরে বিয়ে দিতে চেয়েছেন, বাইরে দেওয়ার দরকার নেই, আমার ছোট ছেলের কাছেই ওর বিয়ে দিব। এবার তো আর বলতে পারবেন না যে আপনার মেয়ে বিধবা, ওর স্বামী নাই, এগুলো তো আর বলতে পারবেন না। আমি বাবার কথা শুনে চোখ বড় বড় করে ওনার দিকে তাকালাম। এটা কেমনে হয়? আমি এখনও অবন্তীকে ভাবি ডাকি, আর সে নাকি আমার, না, এটাতে কিছুতেই সম্ভব না। আমার মাথা ঘুরতেছে। হঠাৎ করে বাবা আমার দুহাত চেপে ধরে বলে, প্লিজ বাবা, তুই না করিস না, তুই অবন্তীকে বিয়ে কর, আমার মেয়েকে আমার কাছে থাকতে দে। প্লিজ বাবা, আমার অনুরোধটা রাখ, না হলে যে আমি মরেও শান্তি পাবো না। বাবার কথা শুনে আমি কি বলবো বুঝতেছি না। আম্মু করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। জুয়েল, বাপ আমার, প্লিজ না করিস না। আমি বাবার হাত ধরে হাসুতক মাথা নাড়ালাম। ভাবির দিকে তাকিয়ে দেখি উনি চোখ মুছতে মুছতে রুমে চলে গেল। ভাবির আব্বু বলল, বেআই, আপনি মানুষ না ফেরেশতা। একটা মানুষ এত ভালো হয় কেমনে? আমি নিজের জীবনে আমার মেয়ের এত কিছুর জন্য করিনি যেটা আপনি করলেন। আচ্ছা বিআই মশাই, বিয়েটা আজকেই হয়ে যাক, আমি কাজী ডেকে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, আমি আমার ছেলের বউকে আসতে বলি, আর অবন্তীকে বাইরে নিয়ে সাজিয়ে আনার জন্য বলি। আচ্ছা, আমি বাজারে গেলাম। কোনো রকম অনুষ্ঠান ছাড়াই বিয়েটা হয়ে গেল। ভাবিকে আজকে একটু অন্যরকম সুন্দর লাগছে, প্রথম বিয়ের চেয়েও বেশি। শুধু একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে মুখের হাসিটা। আমি ভাইয়ার সাথে যখন ভাবির বিয়ে হয়েছিল তখন ভাবির মুখে খুব সুন্দর হাসি ছিল। আজকে সব আছে, সেটা নেই। হয়তো এমন কিছু হয়ে যাবে কল্পনা করেনি। তারপর মনে পড়লো আমার ছোটোবেলার কথা। ছোটোবেলা থেকেই আমার অনেক ইচ্ছে ছিল খুব সুন্দর করে বিয়ের অনুষ্ঠান করব, ভালো একটা চাকরি পাওয়ার পর বিয়েটা করব। কিন্তু সব কিছু তো আর সবার কপালে থাকে না, আমার কপালে হয়তো নেই। আকাশের দিকে তাকিয়ে ভাবছি জীবনে এমন একটা সময় আসবে আমি স্বপ্নেও ভাবিনি। ভাবিকে বিয়ে করতে হবে, তাও নিজের অজান্তে। এসব ভাবতে ভাবতে কখন যে চোখে পানি চলে আসলো টেরই পাইনি। কেউ একজন পেছন থেকে কাঁধের উপর হাত দেয়, তাকিয়ে দেখি বাবা। আব্বু, এখনো তুমি এখানে ঘুমাওনি? পৃথিবীর নিকৃষ্ট বাবার মধ্যে আমি একজন, যে অন্যের মেয়ের জন্য নিজের ছেলেকে কোরবানি দিলাম।
তোর সাথে আমি অনেক বড় অন্যায় করেছি। এই বয়সে সবাই ঘোরাফেরা করতেছে আর আমি তোর কাঁধে সব চাপ তুলে দিলাম। আবার তোর অমত থাকা সত্ত্বেও অবন্তীর সাথে তোর বিয়ে দিলাম। তুই আমাকে মাফ করে দিস বাবা। ধুর, তুমি এগুলা কি বলো? তোমার যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছো। অবন্তীকে অনেক ভালোবাসি রে। মেয়েটাকে ছাড়া ঘরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। যা, অনেক রাত হয়েছে, এবার ঘরে যা। মেয়েটা অনেকক্ষণ ধরে বসে আছে। আমি আর কোনো কথা না বলে নিচে চলে আসলাম। এসে রুমে চলে গেলাম। দরজা খুলে ভিতরে গিয়ে দেখি ভাবি মানে অবন্তী ভাইয়ার একটা ছবির দিকে তাকিয়ে কাঁদতেছে। আমার ঠিক কী করা উচিত কিছুই বুঝতেছি না। আমি খাটের পাশে গিয়ে দাঁড়িয়ে রইলাম। একটু পর ভাবি, না আর ভাবি বলবো না, কারণ সে এখন আমার স্ত্রী। সে বলল, জুয়েল, জি। তোমার সাথে কিছু কথা আছে। বলেন। আমি জানি তুমি ছেলেটা অনেক ভালো। তোমার মতো ছেলেকে স্বামী হিসেবে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। কিন্তু আমি তোমাকে কখনো স্বামী হিসেবে মানতে পারবো না। অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। তুমি তো জানোই তোমার ভাইকে আমি কতটা ভালোবাসি। তোমার ভাইয়ের জায়গা আমি অন্য কাউকে জীবনেও কল্পনা করতে পারবো না। যেদিন প্রথম বউ সেজে তোমাদের বাসায় এসেছিলাম, তখনই আমি ওয়াদা করেছি তোমার ভাইকে ছাড়া জীবনে আর কারোর দিকে তাকাবো না। আমার থেকে তোমার ভাই আমাকে বেশি ভালোবাসতো। কতটা বাসতো সেটা হয়তো কল্পনাও করা যাবে না। এখনো নিশ্চুপ। তুমি হয়তো আমাকে প্রশ্ন করতে পারো, আমি যদি অন্য কাউকে স্বামী হিসেবে নাই মানতে পারি তাহলে তোমাকে কেন বিয়ে করলাম? হ্যাঁ, এটার উত্তরও দিয়ে দিচ্ছি। তোমার সাথে বিয়ে না হলে অন্য কোথাও ঠিকই বাবা মা আমার বিয়ে দিয়ে দিত, কিন্তু আমি এখানে আব্বু আম্মুর আর তোমার কাছ থেকে যে ভালোবাসা আদর যত্ন পেয়েছি, অন্য কোথাও সেটা নাও পেতে পারি। আমার মনের অবস্থাটা তোমরা একটু হলেও বুঝবে, বাট অন্যরা বুঝবে না। জানো জুয়েল, আমি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অভাগা। সুখ ঠিকই আসলো, কিন্তু কপালে লেখা ছিল না। তুমি আমাকে মাফ করে দিও। তোমার সুন্দর জীবনটা আমি নষ্ট করে দিলাম। জানো, আমারও অনেক ইচ্ছে ছিল তোমার জন্য খুব সুন্দর একটা মেয়ে দেখে তারপর তোমার সাথে বিয়ে দিয়ে দেব। আমরা যা হিসেবে নয়, বোন হিসেবে থাকতাম। একবার চিন্তা করো কত সুন্দর হতো আমাদের ফ্যামিলিটা। এখনো চুপ। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। আমি তোমাকে স্বামী হিসেবে মানতে পারছি না। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ুন, এইটুকু বলেই বারান্দা চলে গেলাম। এমন কিছু হবে আমি জীবনেও কল্পনা করে নেই। আমি ভাবছি অন্য কোথাও অবন্তী বিয়ে হয়ে গেলে সে সুখে থাকবে না। সব কিছু মানিয়ে নিতে একটু সময় লাগবে। আমার সাথে বিয়ে হয়ে গেলে হয়তো অবন্তী কোনো আফসোস থাকতো না। কিন্তু কি ভাবলাম আর কি হয়ে গেল। আসলে সব কিছু সবার কপালে থাকে না। আমার কপাল যে এত খারাপ হবে আমি কখনো ভাবিনি। কত সুখেই না ছিলাম আমি, কিন্তু আজ সুখের চিহ্নও নাই। মনে মনে বাবার ওপর রাগ হচ্ছে। ওনার আবেগ রাখতে গিয়ে আমার জীবনটাই শেষ। ভাইয়ের কথা খুব মনে পড়তেছে। আমি রুম থেকে বেরিয়ে গেলাম, ভাইয়ের কবরের কাছে যাব। ঘড়িতে দেখলাম 12টা বাজে। আমি কাউকে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে গেলাম। বাইরে খুব সুন্দর চাঁদের আলো। একা একা হাঁটতেছি। কিছুক্ষণ পর ভাইয়ের কবরের কাছে গেলাম। কবরের বেড়াটা ধরে তাকিয়ে রইলাম কবরের দিকে। ভাই আমার স্মৃতিগুলো মনে পড়তে লাগলো। নিজে নিজেই বলতে শুরু করলাম, ভাইয়া কেমন আছিস? তোর কি সময় হবে একটু কথা বলতাম? জানিস তুই যে আমার মাথার উপর ছায়ার মতো ছিলি, এখন হাড়ে টের পাচ্ছি। যখন যেটা চেয়েছি সেটাই তুই আমাকে দিয়েছিস, কিন্তু দেখ আমি কি হতবাগা, তোর জন্য কিছুই করতে পারলাম না। তুই যখন ফ্যামিলি চালাইতি রাজার মতো চলেছি আমরা, অথচ দেখ আমি কিভাবে চালাচ্ছি। একবেলা খেলে পরের বেলা না খেয়েই থাকতে হয়। বাবা মাকে আমি সুখে রাখতে পারছি না। জানিস ভাই, এখন আমি কোনো জিনিস কিনলে তোর জন্য কিনে রাখি। আমি যেখানে যাই না কেন সব সময় যেন মনে হয় তুই আমার পাশে আছিস। ভাই, তোর মনে আছে তুই যেদিন বাইক কিনেছিলি, চাবিটা আমার হাতে দিয়ে দিলি আর বললি বাইকটা আজ থেকে তোর। তুই আমার জন্য অনেক স্যাক্রিফাইস করেছিস, কিন্তু দেখ আমি কত বড় হারামি। তোর জন্য তো কখনো স্যাক্রিফাইস করিনি, বরং তোর বউটাকে নিজের বউ করে নিয়েছি। ভাই বিশ্বাস কর, আমি অবন্তীকে বউ হিসেবে কল্পনাও করিনি। তোর যাতে মনে কষ্ট না যায় সেজন্য আমি কখনো অবন্তীর দিকে খারাপ নজরে তাকাইও নেই। তুই সবসময় আমাকে বলতি অবন্তীকে দেখে রাখতে, কিন্তু দেখ আমি কত বড় বেঈমান। দেখে রাখার নাম করে আমি নিজে ওরে বিয়ে করে ফেলেছি। ভাই, এই ভাই আর একবার আমাদের মাঝে আয়। আমি যে আর পারছি না, মা বাবাকেও কিছু বুঝে দিতেছি না, কারণ আমি যদি ভেঙে পড়ি তাহলে ওদের কি হবে। ভাই, আমি তোর সাথে অনেক বড় অন্যায় করেছি, তুই আমাকে মাফ করে দিস।
আর কোনো কথা মুখ দিয়ে আসে না। বারবার ভাইয়ের চেহারাটা চোখে ভাসে। আরও কিছুক্ষণ কবরের পাশে থেকে বাসার দিকে হাঁটা দিলাম। ভাবতে লাগলাম আমি হয়তো একমাত্র ব্যক্তি যে ভাসর রাতে নিজের বউয়ের সাথে না থেকে একটা কবরস্থানের মধ্যে রাত কাটিয়ে দিল। বাসা যাওয়ার পর দেখলাম অবন্তী এখনও নাক টেনে টেনে কাঁদতেছে। কি ব্যাপার, আপনি এখনও ঘুমাননি? কোথায় গিয়েছিলে? ছাদে, রাত হয়েছে, ঘুমিয়ে যান। তারপর আমি একটা বালিশ নিয়ে ফ্লোরে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ফজরের আজানের সময় ঘুম ভেঙে যায়। আমি উঠে নামাজ পড়ার জন্য রেডি হচ্ছি। অবন্তীর দিকে তাকিয়ে দেখি বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর তারপর বাসা থেকে বের হয়ে মসজিদে চলে গেলাম। নামাজ পড়ে এসে দেখি অবন্তী উঠে গেছে। আমি ওয়াশরুমে গিয়ে গোসল করে নিলাম। কাজে চলে যেতে হবে, পকেটে কোনো টাকা নেই, তাই যেতেই হবে। তাড়াতাড়ি না গেলে বসে ঝাড়ি খেতে হবে। গোসল করে রেডি হয়ে রুম থেকে বের হলাম। দেখি মা রান্না করছে আর অবন্তী সেগুলো সাজিয়ে দিচ্ছে। বাবা বসে বসে খবরের কাগজ পড়তেছে। আমাকে এত সকাল সকাল রেডি হতে দেখে বলল, কিরে, তুই কই যাস? আব্বু কাজে যাচ্ছি, কালকেও যায়নি। কয়েকটা দিন বাসায় থাক, সবেমাত্র বিয়েটা হলো, আরো কয়েকদিন পরে যাবি। না আব্বু, বাসায় তো তেমন কোনো কাজ নেই, সো বসে থাকে কোনো লাভ নেই। আচ্ছা শোন, বলো। অবন্তীর তো সামনে ফাইনাল পরীক্ষা, কলেজের তো ফিস, বেতন সব রয়ে গেল। আচ্ছা আমি রাতে দিয়ে দিব। কত টাকা হয়েছে আমাকে বলে দিও। সে কি, আচ্ছা কলেজে যাবে? যাবে। ওকে, তাহলে কলেজে গিয়ে কত টাকা হয়েছে সেটা জেনে আমাকে কল দিয়ে বলার জন্য বলিও। আচ্ছা ঠিক আছে। ওকে, আমি বের হচ্ছি। তারপর বেরিয়ে গেলাম। কি করব বুঝতেছি না। অবন্তীর ফাইনাল পরীক্ষা মানে তো আমারও ফাইনাল পরীক্ষা, কারণ অবন্তী আর আমি সেম ইয়ারে পড়ি, শুধু ক্যাম্পাসটা ভিন্ন। যখন কলেজে নিয়মিত যাইতাম, টাকা খরচ করতাম, কত বন্ধুবান্ধব ছিল। আর এখন টাকাও নাই, বন্ধুবান্ধবও নাই। ফাইনাল এক্সাম চলে আসে, অথচ কেউ একটু আমাকে জানালেও না। আমার অনেক ইচ্ছা ছিল অনার্সটা অন্তত শেষ করা, কিন্তু কিভাবে কি করব। অবন্তীর টাকা দেওয়ার মতো টাকাও তো আমার হাতে নেই। প্রতিদিনের মতো গোডাউনে চলে গেলাম। বস সেখানে বসে আছে। আসসালামু আলাইকুম বস। কি অবস্থা মিস্টার জুয়েল? কালকে আসনি যে? বস একটু কাজ ছিল। এত কাজ তোমার? এত কাজ হলে চাকরি করার কি দরকার? চুপ করে দাঁড়িয়ে আছি। যাও, আজকে সবগুলো মাল সেল করে আসবে, না হলে বেতন কেটে নেওয়া হবে। এখনও আছি। কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? কিছু বলবা নাকি? জি বস, একটা কথা ছিল। কি কথা? আমাকে যদি এই মাসের টাকাটা অগ্রিম দিতেন উপকার হতাম, আমার খুব দরকার। তোমার কাজ করার দরকার নাই। আসছে উনি কাজ ছাড়া টাকা নিতে। ভালো লাগলে করো, না হলে চলে যাও। আমার কোনো কথা না বলে মালগুলো নিয়ে বেরিয়ে গেলাম। অবন্তীর পরীক্ষার টাকা কোথায় পাবো সেই চিন্তায় আমি শেষ। হাতের ঘড়িটা অনেক দামি ছিল, ভাইয়া ইতালি থেকে নিয়ে আসছিল। বাংলা টাকায় অনেক দাম। ও বায়না পেয়ে সেটা বিক্রি করার সিদ্ধান্ত নিলাম। ভাইয়ার শেষ চিহ্নটুকুও বিক্রি করে দিলাম। কয়েকটা দোকানে মাল সেল করার পর আয়মান, মানে আমার স্কুল জীবনের বন্ধু, এর সাথে দেখা হলো। কিরে জুয়েল, তুই এগুলো কি করছিস? আয়মান বন্ধু, তুই? হায় রে, কতদিন পর দেখা। কি অবস্থা তোর? আমি তো আছি। তুই এগুলো কি করিস? চাকরি নিয়েছি। ধুর বেটা, এটা কোনো চাকরি হলো? তোর তো বাবা ইনকাম করে, ভাইয়া ইনকাম করে, তুই এগুলো কেন করস? তুই তো রাজার হালে থাকার কথা। ছিলাম, বাট এখন পূজা থেকেও আমার অবস্থা খারাপ। কেন, কি হয়েছে? সব কিছু খুলে বললাম। কি বলিস তুই? তো তোর পড়ালেখা? শেষ করে দিলাম। আমি পড়তে গেলে অবন্তীর আর পড়া হবে না। 2 জায়গায় টাকা দেওয়ার মতো অত টাকা আমার কাছে নাই। তোর রেজিস্ট্রেশন করা আছে? বাট সেটা দিয়ে আর কি হবে? তোর পরীক্ষার টাকা আমি দেব, তুই পরীক্ষা দে। ধন্যবাদ, বাট আমি টাকা নিতে পারবো না। কেন? দেখ, আমার টাকা নাই এটা সত্য, কিন্তু কারো করোনা নেওয়ার মতো ছেলে আমি না, সেটা তুই ভালো করে জানিস। আজকে যদি তোর ভাই দিত তাহলে কি বলতি? ভাই তোর প্রতি করুণা করছে। মনে কর এখন আমি তোর ভাই, তাই টাকাটা দিচ্ছি, কিন্তু মনে রাখিস একেবারে দিচ্ছি না। তুই ভালো কোনো চাকরি পেলে আমার টাকা দিয়ে দিবি। ওকে। চল কলেজে যাই, সব কিছু ঠিক করে আসি। না দোস্ত, তুই যা, আমার এগুলো সেল করতে হবে। তুই কি আমার নামে টাকাটা জমা দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস, আমি আবার দেখা করব। ওকে, তুই বাসায় আসিস। এরপর আয়মান চলে যায়। মনের মধ্যে একটু শান্তি আসলো। তারপর বাকিগুলো মাল বিক্রি করে বসের কাছ থেকে টাকা আর ঘড়ি বিক্রি করা টাকা দিয়ে টিউশন নিতে গেলাম। সেইখানেও অগ্রিম টাকা নিলাম, সব মিলিয়ে 6,000-এর মতো। আবারও হাঁটতে হাঁটতে বাসায় গেলাম। রাত প্রায় 11টা বাজে। আমি বাসায় গিয়ে বাবাকে ডাকলাম। তারপর আমার ডাক শুনে আব্বু আম্মু আর অবন্তী আসলো। কি রে,
এত দেরি হলো যে? কাজে চাপ ছিল, এই নাও টাকাগুলো দিলাম। কি এখানে? তোমার মেয়ের পরীক্ষা খরচ 6,000 আছে। বাবা টাকাগুলো হাতে নিল, অবন্তীকে দিয়ে দিল। তারপর অবন্তী বলল, আব্বু, একটা কথা বলতাম। মা বলো। জুয়েলের একা ইনকাম দিয়ে তো আর সব কিছু করা সম্ভব নয়, তাই বলছিলাম কি, আমিও একটা চাকরি করি, তাহলে মোটামুটি আমাদের পরিবারে একটু সচ্ছলতা আসবে। এই পরিবারে আর কারো ইনকাম করার দরকার নাই, আমি এখনো মরিনি। যদি করার এত ইচ্ছা থাকে তাহলে আমি মরার পর করিয়েন। সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি আর কোনো কথা না বলে রুমে চলে গেলাম। আসল কথা হচ্ছে, আমি চাই না অবন্তী কোনো কাজ করুক। এমনিতে আমি সারাদিন বাইরে থাকি। এখন যদি অবন্তীও বাইরে চাকরি করে তাহলে আপু আমাকে কে দেখবে? বুড়া বয়সে দুজনেই কষ্ট হবে। রাতে খেয়ে আমি বাইরে থেকে ঘুরে আসলাম। রুমে এসে দেখি অবন্তী ভাইয়ের ছবিটা হাতে নিয়ে বসে আছে। আমাকে দেখার পর ছবিটা রেখে দিল। আমি বিছানা থেকে একটা বালিশের কাঁথা নিয়ে ফ্লোরে শুয়ে পড়লাম। জুয়েল, একটা কথা বলতাম। বলেন। তুমি খাটে থাকো, আমি ফ্লোরে ঘুমাই। সারাদিন কাজ করে আসছো, এখন ফ্লোরে ঘুমালে হয়তো ঘুম আসবে না। আমি কাপুরুষ নই যে একটা মেয়ে মানুষকে নিচে ঘুমাতে দিয়ে আমি নিজে খাটে ঘুমাবো। আপনি ঘুমান, এমনিতে অনেক রাত হয়েছে। আর কোনো কথা না বলে ফ্লোরে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি অবন্তী গোসল করে আয়নার সামনে বসে চুলগুলো ঠিক করছে। ভেজা চুলে একটু অন্যরকম সুন্দর দেখাচ্ছে। আমি দেখেও না দেখার ভান করে শুয়ে রইলাম। পরে মনে হলো যে পায়ে হেঁটে কাজ করতে হবে, রোমান্টিক মুডে থাকার মতো সময় নাই। উঠে ফ্রেশ হয়ে গোসল করে রেডি হয়ে বেরিয়ে গেলাম। আজকেও অনেকগুলো মাল নিয়ে কভার ব্যান্ড ঠেলতে শুরু করলাম। মনে মনে ভাবতে লাগলাম, অবন্তী কেন আমাকে মেনে নিচ্ছে না? যেখানে আমি ওকে মেনে নিব না সেখানে তার উল্টোটা হচ্ছে। এভাবে দিন যেতে লাগলো। বিয়ে করেও আমার অবন্তীর সম্পর্ক ভাবি দেবের মতোই রয়ে গেল। মাঝে মাঝে অবন্তীর উপর অনেক রাগ হয়। কি করব কিছুই বুঝতে পারছি না। আব্বু আম্মুর জন্য আজকে আমার এই অবস্থা। দেশের মেয়ের অভাব পড়েছে যে আমাকে ভাবিকে বিয়ে করতে হলো। সারাদিন কাজ করে এসে আবার রাতে ফ্লোরে ঘুম। জীবনটাই অসহ্য লাগছে। পরের দিন কাজে গেলাম, শরীরটা ভালো লাগছে না, মনে হচ্ছে জ্বর আসবে। ইচ্ছা না থাকা সত্ত্বেও রাত পর্যন্ত কাজ করলাম। রাতে না খেয়ে ঘুমিয়ে গেলাম। গভীর রাতে আমার কাঁপুনি দিয়ে জ্বর আসে। ঠিকমতো চোখও মেলতে পারছি না। হঠাৎ করে কপালে কারো নরম হাতের স্পর্শ পেলাম। ঝাপসা চোখে তাকিয়ে দেখি অবন্তী ডাকতেছে। জুয়েল, এই কি হয়েছে তোমার? এরকম করছো কেন? আমার অবস্থা এতটাই খারাপ যে ওর সাথে কথা বলার মতো শক্তিও আমার নেই। অবন্তী আমাকে উঠিয়ে খাটে শুয়ে দিল। তারপর সারা রাত মাথায় পানি ঢাললো। আর কি করেছে কিছুই মনে নেই। ঝড়ের ঘরে কোনো কিছুই অনুভব করতে পারছি না। সকালবেলা অবন্তীটাকে ঘুম ভাঙলো। তাকিয়ে দেখি আব্বু আম্মু সবাই বসে আছে। অবন্তী নাস্তা হাতে দাঁড়িয়ে আছে। তারপর নিজের হাতে খাইয়ে দিয়ে মেডিসিন খাইয়ে দিল। এখন কেমন লাগছে? ভালো, তোমরা খেয়েছো? ঠিক মতো খাওয়া দাওয়া করিস না, তাই এমন হলো। ডাক্তার বলেছে কয়েকদিন রেস্টে থাকতে। ডাক্তার কখন আসলো? আরো আগে তুই ঘুমিয়েছিলি, অবন্তী কল দিয়ে আসতে বলেছে। আমার কোনো কথা বললাম না। সেদিন আর কাজে যায়নি। রাতে ঘুমাতে যাওয়ার সময়। সরি। সরি কেন? আমার জন্য আজকে তোমার এই অবস্থা। আরে ধুর, এগুলো কি বলেন? আপনার জন্য হবে কেন? ফ্লোরে ঘুমানোর কারণে এরকম হয়েছে। প্লিজ তুমি খাটে ঘুমাও, আমি নিচে ঘুমাচ্ছি। দরকার নেই, আমার জন্মই হয়েছে নিচে ঘুমানোর জন্য। আমি থাকতে পারবো, সমস্যা নেই, আপনি ঘুমান। কিন্তু কোনো কিন্তু না। নিচে ঘুমালে আপনার তো সমস্যা হতে পারে, তখন কি করবেন? সো ঘুমিয়ে পড়ুন। অবন্তী কিছু একটা বলতে চেয়েছিল, বাট আমি বলার সুযোগ না দিয়ে উল্টো পাশ হয়ে শুয়ে গেছি। ফকিন্নি এটা বলতে পারছে না যে আসো আমরা দুজন খাটে ঘুমাই। দুজন খাটে ঘুমালে কি এমন সমস্যা হয়ে যাবে? আব্বু আম্মু বুঝে যাবে, তাই অন্য রুমে যেতে যাচ্ছি না। আব্বু আম্মু বুঝে যাবে, তাই অন্য রুমে যেতেও পারছি না। দেখবো অবন্তী ম্যাডাম আপনি কতদিন এভাবে থাকতে পারেন। কয়েকদিন পর মোটামুটি সুস্থ, আবারও কাজে গেলাম। এমন সময় আয়মানের সাথে দেখা হলো। কিরে দোস্ত, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোর? ভালোই। তোর কাজ শেষ হতে কতক্ষণ লাগবে? সন্ধ্যা হবে। আচ্ছা, কাজ শেষে দেখা করিস। অনেক দিন তোর সাথে আড্ডা দিই না। আচ্ছা ঠিক আছে। তারপর আবার কাজে চলে গেলাম। বিকেলবেলা আয়মানের সাথে দেখা করতে গেলাম। আসছিস? বল কি অবস্থা? এই তো চলছে। এই জানিস, আগামী মাস থেকে তো পরীক্ষা। কি আগামী মাসে পরীক্ষা? তোর প্রিপারেশন কেমন? পরীক্ষা তো দেওয়ার কথা ছিল না, তুই তো টাকার ব্যবস্থা করে দিলি, আর বইও তো কিনিনি। প্রিপারেশন কেমন হবে তুই বল? তোর ভাই মারা যাওয়ার পর থেকে সব কিছু উলট পালট হয়ে গেছে। বাস্তবতা কি জিনিস এখন বুঝতেছি। তোর ভাবি কেমন আছে? ভাবি না, বউ আমার। বউ মানে? ভাবির সাথে আব্বা আমার বিয়ে দিয়েছে। কি? কখন? আমাকে তো কিছুই বলিসনি।
পুরো ঘটনাটা শেয়ার করলাম। এত কিছু হয়ে গেছে অথচ আমাকে কিছুই জানালি না। সরি দোস্ত, বলার মতো তেমন সুযোগ ছিল না। তো অবন্তীর জন্য তো একটা প্লাস পয়েন্ট, তবুও তোকে মেনে নিচ্ছে না কেন? জানি না রে, হয়তো আমি ওর যোগ্য নই। তো এখন কি করবি? কি আর করা, এভাবেই দিন যাবে। শোন জুয়েল, এটা কোনো জীবন নয়, তোরও একটা ভবিষ্যৎ আছে। এভাবে তো তোর কিছুই হবে না। তুই এখন কি করতাম? অবন্তীর সাথে কথা বলে সব কিছু ঠিকঠাক কর। কোনো লাভ হবে না, ও আমাকে মেনে নিতে পারবে না। না নিলে ডিভোর্স দিয়ে দে, অন্য কোথাও বিয়ে হলে তখন ঠেলা বুঝবে। ধুর, তুই বেটা পাগল। ওরা রাখার জন্যই আব্বা আমার সাথে বিয়ে দিছে ওর, আর তুই বলছিস ডিভোর্স? ভালো তো, তাহলে সারা জীবন সিঙ্গেল থাক, ভাবি আর দেবরের মতো জীবন কাটা। শোন ভাই, জীবন অনেক কঠিন, সেটা তুই আমার থেকে ভালো জানিস। সেটা ঠিক, বাট অবন্তীকে ডিভোর্স দেওয়া তো দূরের কথা, ডিভোর্সের নাম মুখেও আনা যাবে না। দেখ, যা করবি ভেবে চিন্তে কর, আবেগ দিয়ে জীবন চলে না। আব্বা কি বলল, আম্মা কি বলল, এগুলোর দিকে কান দিয়ে নিজের মন কি বলে সেটা দেখ। তোর লাইফ তোকে হ্যান্ডেল করতে হবে। ঠিক। তুই একটা কাজ কর, কি? তুই অবন্তীর সাথে সরাসরি এই ব্যাপারে কথা বল। কোন ব্যাপার? তোকে স্বামী হিসাবে মেনে নেবে নাকি নেবে না সেটা। যদি না মেনে নেবে বলে, তাহলে তুই অবন্তীকে বলে দিবি যে তুই ওরে ডিভোর্স দিয়ে দিবি। এইটা কি করে হয়? সব হয়, তুই কথা বল। এখন না, পরীক্ষা শেষ হোক তারপর। আচ্ছা ঠিক আছে। তারপর আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসা চলে আসলাম। এভাবেই দিন যাচ্ছে, অবনীশের সাথে দরকার ছাড়া কথা বলি না, কেমন যেন অস্বস্তি লাগে। দেখতে দেখতে পরীক্ষার সময় চলে আসলো। অবন্তী আর আমি একসাথে পরীক্ষা দিলাম। আমার পরীক্ষার কথা শুনে বাবা মা অনেক খুশি। পরীক্ষার কিছুদিন পর একদিন সকালবেলা অবন্তী বসে বসে মোবাইল টিপতেছে। আব্বু আম্মু মামার বাড়িতে চলে গেছে। আমি মনে মনে ভাবলাম এটাই সুযোগ, অবন্তীর সাথে এবার বোঝাপড়াটা হয়েই যাক। আমি অবন্তীর সামনে গেলাম। কিছু বলবে? হুম। বলো। আপনি কি চান? মানে আপনি কি আমার কাছে থাকতে চান নাকি আমার থেকে মুক্তি পেতে চান, কোনটা? জুয়েল, তোমার মাথা ঠিক আছে? এগুলো কি বলছো? আপনি উত্তর দেন, এখানে থাকলে কি আপনার কোনো সমস্যা হচ্ছে? না। তাহলে আমাকে স্বামী হিসেবে মানতে আপনার সমস্যা কোথায়? দেখো, আমি তোমাকে আগেও বলেছি, এটা কোনোভাবেই সম্ভব নয়। যদি আপনার অন্য কোথাও বিয়ে হতো? আমার যাতে বিয়ে হয়েছে বলে আপনি আমাকে মেনে নিতে পারছেন না, কিন্তু অন্য কোথাও হলে কি আপনি পারতেন? জীবনেও না। আমি কোনোদিনই আপনাকে কোনো কথা বলিনি, তার মানে এই নয় যে সারা জীবন এভাবেই থাকবো। আমারও তো একটা লাইফ আছে, আমার তো ইচ্ছে করে সুন্দর করে সংসার করতে। আব্বা আম্মু আপনাকে অনেক ভালোবাসে, নিজের মেয়ের মতো দেখে। এখন যদি ওনাদের বলি আপনাদের আদরের মেয়ে বিয়ের পরের দিন থেকে আমাকে ফ্লোরে রাখছে, তখন কি হবে চিন্তা করেছেন? আপনার সাথে বিয়েটা হয়ে আমার জীবনটা শেষ। সারা জীবন এত কাজ করার পরেও কোনো শান্তি নাই। আপনার সামনে দুটো রাস্তা খোলা আছে, হয় হয় আপনি আমাকে মুক্তি দেন, না হয় আমি আপনাকে। পুরো কথাটা বলার আগেই অবন্তী আমার দিকে তাকিয়ে কাঁদতে শুরু করলো। আর কোনো কথা না বলে সে রুমে চলে গেল, ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। আমি সোফায় গিয়ে বসে রইলাম। একটু পর দেখি সে ব্যাগপত্র গুছিয়ে চলে যাচ্ছে, থামাতে কেউ থামায়নি। যাক, তাতে আমার কি, এসব আবেগ দিয়ে তো আর জীবন চলে না। আমি তো ওরে জোর করে বিয়ে করিনি। আমাকে যদি এতই অপছন্দ করতো তাহলে বিয়ের দিন বলে দিলেই তো পারতো। সারাদিন বাসায় কাটিয়ে দিলাম, বাবা মাও নেই। বাসাটা কেমন যেন খালি খালি লাগছে। বিকালবেলা বাসা থেকে বের হতেই দেখি আয়মান আমাদের বাসার সামনে বসে আছে। কি রে, তুই এখানে? কেন আসতে পারি না? আরে ধুর, সেটা না, এই সময় তুই তো এদিকে আসিস না, সেই জন্য জিজ্ঞেস করলাম। তোকে অনেকবার কল দিয়েছিলাম, মোবাইল অফ দেখাচ্ছে, তাই চলে আসলাম। আচ্ছা ভিতরে আয়। তারপর আয়নকে নিয়ে আবার বাসায় গেলাম। কিরে, কাউকে দেখছি না যে? আব্বু আম্মু মামার বাসায় গেছে, আসতে রাত হবে। আর তোর বউ? ওর বাপের বাড়ি চলে গেছে। কেন? আমার সাথে ঝগড়া করে। তুই আবার কি করলি? পুরো ঘটনা শেয়ার করলাম। তো এখন কি সিদ্ধান্ত নিলি? অবন্তীকে রাখবি নাকি ডিভোর্স দিয়ে দিবি? এখনো কিছু চিন্তা করিনি। যেটা ভালো মনে হয় সেটা কর। আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে আয়মান চলে গেল। মাগরিবের পরে নামাজ পড়ে আর বাসায় আসেনি। ভাইয়ার কবরের কাছে গেলাম। কবরের পাশে বসে নিজে নিজে বলতে শুরু করলাম, ভাইয়া কেমন আছিস? তোর এই অকৃতজ্ঞ ভাইটা তোর বউকে সুখে রাখতে পারছে না রে। তুই আমাকে মাফ করে দিস ভাই। আমি কি করবো বল, এত অল্প টাকা বেতনে ফ্যামিলি চালাতেও আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তুই জানিস ভাই, আমি সকালবেলা কখন নাস্তা করেছি ভুলে গেছি। শুক্রবার ছাড়া
দুপুরবেলা আমার পেটে ভাত পড়ে না, শুধু পানি আর এক টুকরো পাউরুটি ছাড়া। জানিস ভাই, আমি 2টা শার্ট দিয়ে পুরো বছরটা কাটিয়ে দিয়েছি। নিজের স্বাদিতে সব বিসর্জন দিয়ে দিয়েছি। নিজের কম্পিউটার, মোবাইল, ঘড়ি সব বিক্রি করে দিয়েছি ওদের মুখে হাসি ফোটানোর জন্য। জানিস ভাই, আমি পড়ালেখাটাও শেষ করে দিয়েছি শুধু অবন্তীর জন্য। কিন্তু দেখ, সে আজকে আমাকে দেখে চলে গেছে। আসলে ভাই, দোষটা আমারই। আমি ওদের কাউকে ঠিক মতো সুখে রাখতে পারছি না। কি করব বল? সারাদিন এত কাজ করে বাসায় এসে আমার ফ্লোরে থাকতে ইচ্ছা করে না। আমারও ইচ্ছে করে অন্তত রাতের বেলা কেউ একজন আমার সাথে ভালো ব্যবহার করো, ঠিকভাবে আমার যত্ন নেই। কিন্তু দেখ, আমার কপালটা এতটাই খারাপ যে এই সামান্য চাওয়াটুকুও আল্লাহ আমার কপালে রাখলো না। ভাই, তুই আমাকে মাফ করে দিস। আমি কাউকে সুখে রাখতে পারছি না রে ভাই। আর কিছু বলতে পারলাম না। ভাইয়ের স্মৃতিগুলো চোখের সামনে ভাসতে লাগলো। আরও কিছুক্ষণ ভাইয়ের বাসা থেকে কবর জিয়ারত করে বাসা চলে গেলাম। দেখলাম তালা আগে থেকে খোলা, তার মানে আব্বু আম্মু এসে গেছে। দরজাটা খোলা, দেখলাম আব্বু আম্মু চোখ মুখ লাল করে বসে আছে। আব্বু, কখন আসছো? তার আগে বল, আমার মেয়ে কোথায়? মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। কি হলো, কথা বলছিস না যে? ওর বাবার বাড়ি গেছে। অনেকদিন নাকি ওর আম্মুকে দেখেনি। বাবার বাড়ি গেছে নাকি তুই পাঠিয়েছিস? আরে আজব, আমি পাঠাবো কেন? ও নিজেই গেছে। অবন্তী আমাদের সব কিছু বলেছে। যা, মেয়েটাকে নিয়ে আয়। তো নিয়ে আসবো মানে? এখন রাত হয়ে গেছে, আর সে যখন নিজে থেকে গেছে আবার নিজে থেকে আসবে। এত কথা কেন বলিস? আর বিয়ের পর থেকে তো তুই ওই বাড়িতে যাসনি, এখন যা। এখন গেলে আসবো কখন? তোকে কি একবারও বলেছি এখন চলে আসতে? যা, এখন ভালো লাগবে তখন আসবি, পারলে 2 দিন থেকে আয়। আমি ওখানে 2 দিন থাকি আর ওইদিকে আমার চাকরিটা চলে যাক। হয়েছে, যা এখন। কি আর করা, রেডি হয়ে অবন্তীদের বাসার দিকে রওনা দিলাম। রাত 9টার সময় ওদের বাসায় গিয়ে পৌঁছালাম। কলিং বেল দিলাম। প্রায় 5 মিনিট পর অবন্তীর মা মানে শাশুড়ি সে দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম। আরে বাবা, তুমি আসো আসো, ভিতরে আসো। ভেতরে গেলাম। শ্বশুরও বেরিয়ে আসলো। সালাম দিলাম, আরও কিছুক্ষণ কথা বললাম। তারপর উনি বলল, অবন্তী রুমে আছে, তুমি যাও। আমি ওর রুমের কাছে গেলাম। দেখলাম অনেকগুলো মেয়ের সাথে বসে বসে হাসছে। ভাইয়া মারা যাওয়ার পর এই প্রথম অবন্তীকে এভাবে হাসি দেখছি। এই মুহূর্তে আমার রুমে যাওয়া উচিত হবে কিনা ভাবতেছি। রুমের বাইরে দাঁড়িয়ে রইলাম। কেউ একজন আমাকে দেখে ফেলেছে মনে হয়। তারপর দুলাভাই দুলাভাই বলে ডাকতে শুরু করলো। ভিতরে গেলাম, দেখি অবন্তী আর ওর কয়েকটা কাজিন বসে বসে গল্প করছে। সবার সাথে পরিচিত হওয়ার পর এক এক করে সবাই চলে গেল। তারপর আমি গিয়ে সোফায় বসলাম। কেউ কোনো কথা বলছি না। নীরবতা রেখে অবন্তী বলল, কেন আসছো? আব্বু আম্মু আপনাকে নিয়ে যেতে বলেছে। তারা বলেছে সেই জন্য এসেছো, নিজে থেকে আসোনি? চুপ করে রইলাম। আমি তো তোমাকে প্যারা দিই, আমি না থাকলে তুমি ভালোই থাকবে। সরি, আসলে সকালবেলা আমার মাথা ঠিক ছিল না, তাই ভুলভাল বলে ফেলেছি। সরি, আমি যেতে পারবো না। কেন? এমনিতেই তুমি অনেক কিছু করেছো, আর দরকার নেই। আমি কিছু বলতে যাব এমন সময় অবন্তীর আম্মু এসে খাবার খাওয়ার জন্য ডেকে গেল। অবন্তী বলল, খেতে আসো। আর কোনো কথা না বলে খেতে চলে গেলাম। বাহ, অল্প সময়ের মধ্যে এত আইটেম! জামাই আদর আসলে অনেক মজার, কিন্তু আমার মনের মধ্যে অন্য চিন্তা করতেছে। খাওয়া দাওয়া শেষ করে আবার রুমে চলে গেলাম। আমি গিয়ে খাটের উপর বসে পড়লাম। অনেকক্ষণ পর অবন্তী আসলো। আমি উঠে সোফায় চলে গেলাম। তুমি খাটে ঘুমাও, আর আপনি? আমি সোফায় ঘুমাবো। দরকার নেই, আপনি খাটে ঘুমান। সকালে একটু তাড়াতাড়ি উঠেন। আমি আপনাকে বাসা দিয়ে আমাকে আবার কাজে যেতে হবে। তোমারে বলেছি না আমি যাবো না? যাবেন না মানে? যাবো না মানে যাবো না। তার মানে আপনার কাছে আব্বু আম্মুর ভালোবাসার কোনো দামই নেই? সকালে রেডি থাকবেন। বললাম তো আমি যাবো না। ধুর, না গেলে নাই, এত অনুরোধের কিছু নাই। দেখি কয়দিন না গিয়ে থাকতে পারে। আমারও তো একটা পার্সোনালিটি আছে। ঘুমিয়ে গেলাম। সকালে কাউকে কিছু না বলে চলে গেলাম। বাসায় গেলাম না, সরাসরি কাজে চলে গেলাম। এর মধ্যে বাবা কয়েকবার কল দিয়েছে, বাট ধরিনি। রাতের বেলা বাসায় গেলাম। আব্বু আম্মু দুজনেই আমার উপর ফায়ার। আমি কিছু না বলে রুমে চলে গেলাম। আব্বু আমার রুমে আসলো। কি রে, কি করিস? কিছু না। কিছু বলবা নাকি? অবন্তীর সাথে আমাদের কথা হয়েছে, ও কিছুদিন ওখানে থাক, মন মানসিকতা ভালো হোক, তারপর চলে আসবে। সেটা আমাকে বললেই তো পারতো। আচ্ছা শোন, বলো। অবন্তীর কোনো ফ্রেন্ডের নাকি বিয়ে, যদি ওর হাতে কিছু টাকা দিতি। তোমাকে কে বললো? সে নিজেই বলেছে, তোকে নাকি বলতে লজ্জা করছে, তাই আমাকে বলেছে। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিব।
বিয়ে তো কয়েকদিন পর, কালকে দিতে পারবি? আচ্ছা দেখি। তারপর খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে কাজে যাওয়ার আগে টিউশনিতে গেলাম। পড়ানো শেষে টাকাটা অগ্রিম চেয়ে নিলাম। টাকা নিয়ে আবার কাজে চলে গেলাম। দুপুরবেলা আমি নামাজ পড়ে বাইরের একটা দোকানে পানির মধ্যে পাউরুটি চুবিয়ে খাচ্ছি। এমন সময় দেখলাম একটা মেয়ে আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। ভালো করে খেয়াল করে দেখলাম এটা অবন্তী, আর তার কয়েকটা ফ্রেন্ডের সাথে কোথাও যাচ্ছে মনে হয়। বাসের জন্য অপেক্ষা করছে। আমি দেখেও না দেখার ভান করে কভার ভ্যান চালককে তাড়াতাড়ি এখান থেকে চলে যাওয়ার জন্য বললাম। সে ভ্যান চালাচ্ছে আর আমি পেছন থেকে ঠেলতেছি। রাতের বেলা বাসায় আসলাম। দরজা টোকা দেওয়ার একটু পরে দরজাটা খুলে দেয়। তাকে দেখি এটা অবন্তী। রীতিমতো একটা টাসি খেলাম। কি ব্যাপার? অবন্তীকে আমি নিয়ে আসতে গেলাম, আসলো না, কিন্তু এখন নিজে থেকে এসে হাজির। অবশ্য ভালো হয়েছে, সে কোনো কথা না বলে চলে গেল। আমি দরজা লাগিয়ে রুমে গেলাম। ফ্রেশ হয়ে এসে সবাই মিলে খেতে বসলাম। খাওয়া দাওয়ার এক পর্যায়ে বাবা বলল, একটা কথা বলার ছিল। কি কথা? তোমাদের বিয়ের তো অনেক দিন হয়েছে, এবার অন্তত ভবিষ্যতের কথা কিছু চিন্তা করো। কি বলছো? কিছু তো বুঝতেছি না। বাসাটা খালি খালি লাগে, আমাদেরও তো ইচ্ছে করে নাতি নাতনির সাথে খেলতে। আমার কথা শুনে আমার গলার বাত আটকে গেল। কাছে শুরু করলাম। মনে মনে বললাম, এখনো ফ্লোর থেকে খাটে উঠতে পারেনি, আর আম্মু বাদশার চিন্তা করতেছে। আম্মুর দিল্লি এখনো বহুদূর। তোমার কপালে নাতি নাই। কিছু না বলে চুপচাপ খেয়ে উঠে গেলাম। রুমে গিয়ে বসে আছি। একটু পর অবন্তী আসলো। আমার দিকে তাকিয়ে রইলো। দেখে মনে হচ্ছে কিছু একটা বলবে। কিছু বলবেন? একটা কথা ছিল। বলুন। তুমি আরেকটা বিয়ে করো। কি? বিয়ে করবো মানে? আপনাকে মাথা ঠিক আছে? মাথা একদম ঠিক আছে। আব্বু আম্মু ঠিকই বলেছে। বাসাটা কেমন খালি খালি লাগে, ওনাদের জন্য হলেও বিয়েটা করো। বিয়ে করে কি লাভ হবে? তোমারও মনের আশা পূরণ হলো, আর ওনাদেরও নাতি নাতনি হাসলো। শোনেন, বিয়েটা কোনো ছেলে খেলা নয় যে বললেই বিয়ে করে ফেলবো। বিয়ে মানুষের লাইফে একবারই হয়, বুঝলেন? কিন্তু আমার লাইফে তো একাধিক, সেটাকে কি বলবে? শোনেন, এটা একটা অ্যাক্সিডেন্ট। আপনি তো আর ইচ্ছা করে করেননি, পরিস্থিতির শিকার। আর আমি মনে করি আপনার লাইফে দ্বিতীয় বিয়ে হয়নি। হয়নি মানে? কি বলছো? জি, আমি ঠিকই বলেছি। বিয়ের পর থেকে আপনার আর আমার সম্পর্ক সেই দেবভাবের মতোই রয়ে গেল। না আছে কোনো আন্ডারস্ট্যান্ডিং, না আছে শেয়ারিং, আর না আছে কেয়ারিং। আগে তো একটু হলেও হেসে হেসে কথা বলতেন, কিন্তু বিয়ের পর থেকে তো সেটাও নেই। আমি তো আব্বু আম্মুর জন্য বলতেছি। আমার জাস্ট ইচ্ছা হয়েছে যে যদি একটা নাতি থাকতো তাহলে খেলতে পারতো। তার মানে এই নয় যে ইচ্ছাটা পূরণ করার জন্য আমাকে আবার বিয়ে করতে হবে। আমার তো অনেক ইচ্ছা ছিল ভালোভাবে পড়ালেখাটা শেষ করব, ভালো একটা চাকরি করব, মহা ধুমধাম করে বিয়ে করব, ভাই আর আমি মিলে অনেক সুন্দর একটা বাড়ি করব, প্রতিদিন ভালো মন্দ খাবো। ইচ্ছা কি পূরণ হয়েছে? হয়নি। কারণ একজন মানুষের সবগুলো ইচ্ছা পূরণ হয় না। পড়ালেখা শেষ করা তো দূরের কথা, পরীক্ষাটাও অন্য সহযোগিতা দিয়েছি। আর ভালো চাকরি সেটা তো এখন করতেছি, এই ভ্যান গাড়ি ঠেলতেছি। এর থেকে ভালো চাকরি আর কি হতে পারে? ভালো খাবার সেটা তো প্রতিদিনই খাচ্ছি, বাড়িতে পাউরুটি চুবিয়ে খাইতেছি। এর থেকে ভালো খাবার আর কি হতে পারে? আর বিয়ে, সেটার কথা নাই বা বলি। এমন বিয়ে করেছি ধুমধাম তো দূরের কথা, যাদের সাথে বড় হয়েছি, পড়ালেখা করেছি, সেই বন্ধুগুলোরও এখনও বলতে পারেনি। যেখানে মানুষ বিয়ের পরে সুখী হয়, ভালো ভালো থাকে, সেখানে আমি খাট থেকে ফ্লোরে ঘুমাই। সো একজন মানুষের সবগুলো ইচ্ছা পূরণ হয় না, আবু আব্বুরটাও হয়তো হবে না। আপনি যে বললেন আমাকে আবার বিয়ে করতে, কোন মেয়ে আমার কাছে বিয়ে বসবে? কোন বাপ তার মেয়েকে আমার হাতে তুলে দিবে? কি আছে আমার? না আছে পড়ালেখা, না আছে টাকা পয়সা, আর না আছে ভালো কোনো চাকরি। কিছুই নেই আমার। তার উপরে যদি শোনে আমি আর একটা বিয়ে করেছি, সেখানে আমাকে মেয়ে তো দূরের কথা, যারও বাড়ি ছাড়া কিছুই দেবে না। আপনি বলছেন বিয়ে করার জন্য? বিয়ে করে খাওয়াবে কি? যে টাকা পাই সেটা দিয়ে নিজেও তো চলতে পারি না। একবেলা খেলে অন্যবেলা না খেয়ে থাকি। প্রতিদিন হেঁটে হেঁটে কাজ দেয়। দুপুরে যেখানে সবাই লাঞ্চ করে সেখানে আমি পানিতে পাউরুটি চুবিয়ে খাই। সো এইগুলো বাদ দেন। আমার দিকে তাকিয়ে আছে, চোখে কোনো স্পষ্ট পানি দেখা যাচ্ছে। এইটা ঠিক যে আমি আপনার আর আব্বু আম্মুর সবগুলো চাওয়া পূরণ করতে পারছি না, যা যা দরকার সেগুলো দিতে পারছি না। কিন্তু কি করবো বলেন? আমিও তো অনেক চেষ্টা করতেছি, কিছুই হচ্ছে না। হয়তো একদিন সব হবে। সো এসব আজারের কথা বাদ দিয়ে অন্য কথা থাকলে বলুন। তুমি ঘুমাও, অনেক রাত হয়েছে। আপনার বান্ধবীর বিয়ে কখন? আগামী সপ্তাহে। ওকে, আমি আব্বুর কাছে 5,000 টাকা দেব। আপনি শপিং করিয়েন আর বিয়েতে কিছু একটা গিফট দিয়েন। লাগবে না, আমি বিয়েতে যাব না। যাবেন না কেন? তুমি এত টাকা দিয়ে দিলে ঘর চলবে কেমনে?
সেটা আপনার না জানলেও চলবে। এখন ঘুমান। আর কিছু না বলে ঘুমিয়ে গেলাম। অবন্তী কিছু বলতে গিয়েও বলেনি। মাঝরাতে কারো কান্না শব্দে ঘুম ভেঙে যায়। লাইটটা অন করে দেখি অবন্তী ভাইয়ার ছবিটা নিয়ে বসে আছে আর কান্না করতেছে। কি ব্যাপার, আপনি এখনো ঘুমাননি? কি হয়েছে, কথা বলে না কেন? না, ঘুম আসছে না, তুমি ঘুমো। কেমনে ঘুমাবো? চিল্লাচিল্লির মতো কি ঘুমানো যায়? সরি, তুমি ঘুমাও। আমি আবারও ঘুমাতে গেলাম, ঘুম আসে না। অবন্তীর হাতে ভাইয়ের ছবিটা দেখে ভাইয়ের কথা মনে পড়ে গেল। ঘড়িতে দেখলাম 2টা বাজে। আমি উঠে বাসা থেকে বের হয়ে ভাইয়ের কবরের পাশে গেলাম। বসে বসে কল্পনা করতে লাগলাম ভাইয়ের স্মৃতিগুলো। তারপর নিজে নিজে বলতে লাগলাম, ভাইয়া কেমন আছি, তোর কথা খুব মনে পড়ছে, তাই চলে আসলাম। ভাইয়া, তোর অবন্তীকে আমি সুখে রাখতে পারছি না রে। কি করব বল? সে এখনও তোকে অনেক ভালোবাসে। সব কিছুর মাঝে তোর অস্তিত্ব খুঁজে বেড়ায়। জানিস তুই খুব লাকি। অবন্তী তোকে এতটাই ভালোবাসে যে তোর জায়গায় অন্য কাউকে বসানো তো দূরের কথা, কল্পনা করে না। জানিস ভাই, সে এখনও তোর ছবি নিয়ে কান্না করে। তুই চলে যাওয়ার পর আমাদের সবার মুখ থেকে হাসিটা চলে গেছে। সব কিছু ঠিকঠাক আছে, তবুও কেমন জানি একা একা লাগে। অবন্তী এখনও তোর পথ চেয়ে বসে থাকে। ওর ধারণা তুই আসবি। অবন্তী তোকে এতটাই ভালোবাসে যে আমাকে বিয়ে করার পরও সে আমাকে বলেছে অন্য কাউকে বিয়ে করে সংসার করতে। জানিস ভাই, মাঝে মাঝে অবন্তীর উপর খুব রাগ হয়। ইচ্ছা করে ওকে অনেক বকা দিই, কিন্তু ওর দিকে তাকালেই তোর কথা মনে পড়ে। জানিস ভাই, আমার অনেক কষ্ট হয় তোকে ছাড়া থাকতে। চাইলেও ভেঙে পড়তে পারি না। আব্বু আমার কথা চিন্তা করে। ভাই, তুই যেমন আমাদের সব চাওয়া পাওয়া মিটিয়েছিলি, আমি তেমন পারছি না রে ভাই। ভাই, তুই আমাকে মাফ করে দিস, দোয়া করিস আমার জন্য, যেন ওদের সবার মুখে হাসি ফোটাতে পারি। আরও কিছুক্ষণ সেখানে থেকে বাসায় চলে গেলাম। তাহাজ্জুদের নামাজ পড়ে নিলাম। তারপর ফজরের নামাজ পড়ে আবারও ভাইয়ের কবরের পাশে গেলাম। কবর জিয়ারত করে বাসায় এসে রেডি হলাম। প্রতিদিনের মতো রওনা দিব, তখন অবন্তী আসলো। জুয়েল, একটা কথা বলতাম। বলেন। বিয়েতে তুমি যেতে পারবে? আমি গিয়ে কি করব? আপনার বান্ধবীর বিয়ে, আপনি যান। আমার অন্য বান্ধবীরা সবাই ওদের হাজব্যান্ডকে সাথে নিয়ে যাবে। সমস্যা কি? আপনি একা যাবেন? প্লিজ না করো না। আমার কাজ আছে, আপনি নিজে চলে যাবেন। তুমি না গেলে আমিও যাব না। আমার নিজেরও তো একটা পার্সোনালিটি আছে। তার মানে আপনার পার্সোনালিটি রক্ষা করার জন্য আমাকে নিয়ে যাবেন? না, তোমাকে। হয়েছে, আর মিথ্যা বলতে হবে না, আমি যাব না। এমন সময় আবু আসলো। কি ব্যাপার, এত চিল্লাচিল্লি কিসের? দেখো না আব্বু, তোমার ছেলেকে আমার সাথে যাওয়ার জন্য বলছি, সে নাকি যাবে না। কি রে, সত্যি নাকি? আপু, আমার কথা শোনো। কোনো কথা শোনার দরকার নেই, তুই বিয়েতে যাবি, এটাই ফাইনাল। কিছু বলতে গিয়েও পারলাম না। সোজা বাসা থেকে বের হয়ে কাজ চলে গেলাম। রাস্তায় আয়মানের সাথে দেখা হলো। কিরে জুয়েল, দোস্ত কি অবস্থা? আসি, তোর কি খবর? সব ঠিকঠাক? কয়েকদিন পর তো রেজাল্ট দিবে। কোন দিন দিবে জানিস? মনে হয় 5 তারিখ। তুই জানিস না? না, তোর কাছে শুনলাম। আগের মতো অনলাইনে থাকি না, তেমন কোনো নিউজও জানা নেই। আচ্ছা শোন, তোর জন্য একটা সুখবর আছে। কি? একটা কোম্পানিতে কয়েকজন সুপারভাইজার নিয়োগ নিবে। স্নাতক কমপ্লিট করা লাগবে। তোর রেজাল্ট ভালো আসলে তুই আবেদন করিস। থ্যাঙ্কস দোস্ত। অবন্তী এসেছে? এসেছে। তুই নিয়ে আসছিস নাকি নিজে থেকেই এসেছে? ওর নিজে থেকে এসেছে। আমি যখন ওর বাবার বাড়িতে গিয়েছিলাম ওরে আনতে, তখন আসেনি। গতকাল নিজে থেকে এসেছে। তো এখন কি সিদ্ধান্ত নিলি? ডিভোর্স দিবি? জানি না, তবে আমার মনে হচ্ছে অবন্তী ঠিকই আমাকে মেনে নেবে, কিন্তু একটু সময় লাগবে। ভাইয়ের স্মৃতি থেকে আমি নিজে এখনো বের হতে পারিনি, আর অবন্তী এত তাড়াতাড়ি বের হতে না পারাটাই স্বাভাবিক। তাহলে তো ভালোই। আচ্ছা দোস্ত, তুই থাক, আমার দেরি হয়ে যাচ্ছে। পরে বসারামিটা আবার ঝাড়ি দিবে। আচ্ছা ঠিক আছে, যা। তারপর কাজে চলে গেলাম। রাতে আসার সময় বেতন নিয়ে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে আবুর হাতে টাকাগুলো দিলাম। আপু অবন্তীকে ডেকে টাকাটা দিল। অবন্তী আপুকে বলল, আব্বু, একটা কথা বলতাম। আপনি একটু জুয়েলকে বলে দেন যাতে কালকে আমার সঙ্গে একটু শপিংয়ে যায়, আমি কিছু গিফট কিনবো। যাবে, সমস্যা কি? এই জুয়েল, কালকে ওর সাথে বের হইস। বাবা, আমার কাজ আছে, আমি পারবো না। পারবি না কেন? আজকে বেতন দিয়েছে, আর কালকে যদি কাজে না যাই পরের দিন গেলে লাথি দিয়ে বের করে দিবে। তাহলে সন্ধ্যায় যাবি। তখন টিউশনি করানো লাগবে।
একদিন না করালে কিছু হয় না। কালকে ওরে নিয়ে শপিং এ যাবি, এটাই ফাইনাল। আমি কিছু না বলে রুমে চলে গেলাম। পরের দিন কাজে গেলাম। সেখান থেকে এসে রেডি হয়ে অবন্তীকে নিয়ে বের হলাম। বিয়ের পর এই প্রথম অবন্তীকে নিয়ে বের হয়েছি। একটা রিক্সা নিয়ে যাচ্ছি। আমি একটু সরে বসে আছি। তোমার কি আমার পাশে বসে অস্বস্তি লাগছে? না, কেন? তাহলে ওইদিকে চেপে বসছো কেন? আরো ক্লোজ ভাবে বসো। সমস্যা নেই, আমি ঠিক আছি। তারপর দুজনেই চোখ। নীরবতা ভেঙে অবন্তী বলল, জুয়েল, বলেন। তোমার কি মন খারাপ? না, কেন? গোমরা মুখ করে বসে আছো তাই? ওহ না, আমি ঠিক আছি। কথা বলতে বলতে শপিং মলের সামনে চলে আসলাম। অবন্তী অনেকগুলো গিফট দেখলো। তারপর একটা চয়েস করে ওটা কিনলো। এরপর একটা শাড়ি দোকানে গেল। আমাকে বললো শাড়ি পছন্দ করে দেওয়ার জন্য। দোকানের মধ্যে অনেক লোক, তাই কিছু না বলে নীল রঙের একটা শাড়ি পছন্দ করে দিলাম। ভাইয়ের সাথে যখন বিয়ে হয়েছিল তখন একদিন অবন্তীকে বাসা যাওয়ার সময় একটা নীল শাড়ি পরেছিল। সেদিন অবন্তীকে অনেক সুন্দর দেখাচ্ছিল। সাথে ভাইয়া নীল পাঞ্জাবি পরেছিল। দুজনকে অনেক সুন্দর লাগছিল, তাই অবন্তীর জন্য নীল শাড়িটাই পছন্দ করে দিলাম। তারপর অবন্তী আমাকে বাইরে দাঁড়িয়ে রেখে কোথায় জেনে গেল। অনেকক্ষণ পর আসলো। কোথায় গিয়েছিলেন? ওয়াশরুমে। আর কিছু নেবেন নাকি রিক্সা রাখবো? রিক্সা নেওয়ার দরকার নেই, হেঁটে হেঁটেই যাবো। পাগল নাকি? আপনি হাঁটবেন, তাও এই রাতের বেলায়? কেন? রাতের বেলায় হাঁটলে সমস্যা নাকি? সেটা না। এত কথা না বলে হাঁটো। তারপর দুজনেই হাঁটতে লাগলাম। খুব দারুণ একটা অনুভূতি কাজ করলো। রাস্তায় আমার আর ওর কোনো কথা হয়নি। অনেকক্ষণ হাঁটার পর বাসায় গেলাম। তারপরে আমি টয়লেট নিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। কিছুক্ষণ পর আমি আব্বু আম্মু আর অবন্তী খেয়ে নিলাম। রুমে গিয়ে সোফায় বসে আছি। কিছুক্ষণ পর অবন্তী আসলো। এসে কিছুক্ষণ আনাগোনা করলো। তারপর বলল, জুয়েল, একটা কথা বলতাম। বলেন। এই নাও, এটা তোমার জন্য। কি এটা? খুলে দেখো। আমি প্যাকেটটা খুললাম, দেখলাম একটা পাঞ্জাবি। অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, এটা কখন নিলেন? এত কিছু তোমার না জানলেও চলবে। হলুদের দিন তুমি এইটা গায়ে দিবে। হাসিচোখ মাথা নাড়ালাম। মনে থাকে যেন। আমি আবার একটা বালিশ নিয়ে ফ্লোরে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে কারো নরম হাতের স্পর্শে আমার ঘুম ভেঙে যায়। আমি জেগে গেলাম, কিন্তু না জেগার ভান ধরে রাখলাম যাতে কেউ কিছু না বুঝতে পারে। আমি আস্তে আস্তে চোখ মেলে তাকিয়ে দেখি অবন্তী আমার পাশে বসে মাথায় হাত বোলাচ্ছে আর কান্না করতেছে। আমি বুঝেও না বোঝার ভান ধরে শুয়ে আছি। ভালোই লাগতেছে। বিয়ের পর এই প্রথম ওর স্পর্শ পেলাম। কিছুক্ষণ পর আমি চোখ বন্ধ করে বললাম, অনেক হয়েছে, এবার ঘুমিয়ে পড়ুন। অবন্তী আমার কথায় অবাক হয়ে যায়। তাড়াতাড়ি বসা থেকে উঠে খাটে চলে যায়। আমি ওপাশ হয়ে ঘুমিয়ে গেলাম। সকালবেলা রেডি হয়ে কাজে যাচ্ছি। এমন সময় আবার অবন্তী আমার সামনে পথ আটকে দাঁড়ালো। কিরে জুয়েল, কই যাস? কই আবার? কাজে। কালকে তোকে কি বললাম? আমার বান্ধবীর বিয়ে যে, সে কথা বলিনি? মনে আছে। তাহলে কাজে কেন যাচ্ছিস? সারাদিন বাসা থেকে কি করব? বিয়েতে যাব সন্ধ্যায়। সন্ধ্যায় গেলে খাবি কখন? আরে ধুর, আজকে বিয়ে না, আজকে গায়ে হলো, সো সন্ধ্যায় গেলেই হবে। প্লিজ একটু তাড়াতাড়ি আসিও। আমি আর কিছু না বলে বেরিয়ে গেলাম। সারাদিন কাজ শেষ করে বিকালবেলা বাসায় চলে আসলাম। এসে দেখি অবন্তী আগে থেকে রেডি। আমিও ফ্রেশ হয়ে রেডি হলাম। অবন্তী একটা ব্যাগে কাপড় চোপড় নিয়ে নিল। তারপর আব্বু আম্মুকে বলে বেরিয়ে গেলাম। একটা সিএনজি নিলাম। অনেকক্ষণ পর বিয়ে বাড়িতে গিয়ে পৌঁছালাম। চারপাশ খুব সুন্দর করে সাজানো। বাড়িতে গেলাম। অবন্তীকে দেখেই ওর ফ্রেন্ড জড়িয়ে ধরলো। তারপর আমার সাথে পরিচয় করে দিল। তারপর একটা রুম দেখিয়ে দিয়ে বলল সেখানে যেতে। আমি ওখানে গিয়ে বসলাম। রাতের বেলা একা একা ভালো লাগতেছে না। এদিক ওদিক হাঁটতেছি। এমন সময় কিছু একটা সাথে ধাক্কা খেলাম। তাকে দেখি একটা মেয়ে আমার দিকে না তাকিয়ে বলতে লাগলো, ওই মিয়া, চোখে দেখেন না? দিলেন তো শাড়িটার 12টা বাজিয়ে। তারপর আমার দিকে তাকালো। আমি তোরে দেখেই একটা তাসি খেলাম। এটা যে লিমা, আমার ক্লাসমেট। আমাকে দেখে বলতে লাগলো, আরে জুয়েল, তুই? কিরে তুই? কি অবস্থা তোর? আমি তো ভালোই আছি, তোর কি খবর? আছি আলহামদুলিল্লাহ। তো বিয়েতে আসলি নাকি? তুই কি সেম? আমার মামাতো বোনের বিয়ে, মাহি। তোর কি হয়? অবন্তীর বান্ধবী। অবন্তীকে? তোর ভাবি। কি, তুই বিয়ে করেছিস? হারামি, একটু বললিও না। সরি রে, হুট করে বিয়েটা খুয়ে গেছে। হইছে। চল আমার কাজিনগুলোর সাথে তোর পরিচয় করিয়ে দিই। সবার সাথে তো পরিচিত হলাম। অবন্তীর জামাই হিসেবে হইছস, আমার বন্ধু হিসেবে তো আর হসনি। চল তো। আচ্ছা ঠিক আছে চল। তারপর লিমার সাথে গেলাম। সবার সাথে আবারও পরিচিত হলাম। তারপর আমি আর লিমা কলেজের কথাগুলো মনে করে খুব হাসাহাসি করতেছি।
অন্যদিকে চোখ পড়ে দেখি অবন্তী তাকিয়ে আছে আমাদের দিকে। আমি ওরা দেখেও আরো জোরে জোরে হাসা শুরু করলাম। অবন্তী হঠাৎ করেই এসে আমাকে হাত ধরে টেনে নিয়ে যায়। ওই, এখানে কি করো? দেখেন না কি করি, আড্ডা দিচ্ছি। আড্ডা দিচ্ছ মানে? ওই মেয়েটাকে? ও আমার বেস্ট ফ্রেন্ড। কি? তোমার মেয়ে বেস্ট ফ্রেন্ড আছে? কই, আগে তো কখনো শুনিনি। আপনাকে কেন সব কিছু বলবো, আর আমার পার্সোনাল ব্যাপার আমার কাছে থাকবে। আচ্ছা, খেয়ে যাও। আপনি খেয়ে নেন, আমি ওদের সাথে খাবো। কাদের সাথে?